মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, আর মোমেন্ট অফ ফোর্স হচ্ছে টর্ক। তাহলে লাস্ট পার্ট এটা, তাই তো? আজকে পড়বো পেন্ডুলাম ইউনিট। না, আসবো পরের চ্যাপ্টারে, সব আসছে পরের চ্যাপ্টারে, এগুলো সব আসছে। হ্যাঁ, নোট। হ্যাঁ, আচ্ছা, আর কথা না। পেন্ডুলাম আমরা তো সবাই জানি পেন্ডুলাম কি বলছে, এবার দেখো। মেজারমেন্ট অফ টাইম এন্ড সিম্পল পেন্ডুলাম। মেজারমেন্ট অফ টাইম in office and home, we commonly use a pendulum clock to note time, which is based on the periodic oscillation of pendulum. কোনো কথা বলবে না, কার উপর ডিপেন্ড করছে? পিরিয়ডিক অসিলেশন বেসড অন periodic oscillation. Here we shall study the principle of the simple pendulum. তাহলে আমরা এখানে দেখবো সিম্পল পেন্ডুলাম কি জিনিস। কম্পাউন্ড পেন্ডুলাম নিয়ে আমরা কোনো খুব একটা কথা বলবো না। A simple pendulum is a heavy point mass. পয়েন্ট মাস মানে কি আসছি, known as bob. একটা পয়েন্ট মাস হচ্ছে একটা পয়েন্টের মধ্যে হিউজ মাস, একটা পয়েন্টে হিউজ মাস, সাসপেন্ডেড ফ্রম এ রিজিড সাপোর্ট বাই এ মাসলেস অ্যান্ড ইনএক্সটেন্সিবল স্ট্রিং। এটার মানে কি? ইনএক্সটেন্সিবল, যেটা এক্সটেন্ড করে না, টেনে বড় করা যায় না, ঠিক আছে? দিস ইজ অ্যান আইডিয়াল কেস। এটা একটা আইডিয়াল কেস। আইডিয়াল কেস মানে এটা পসিবল না, পয়েন্ট মাস বলে কিছু হয় না। আর ইনএক্সটেন্সিবল স্ট্রিং, এটাও এটা পসিবল না। যদি আমি ফোর্স দিই বাড়বেই, তাই জন্য বলছি এটা একটা আইডিয়াল কেস। কি বলছে? সিম্পল পেন্ডুলাম ইজ আ হেভি পয়েন্ট মাস নোন অ্যাজ বব, সাসপেন্ডেড, ঝুলিয়ে দিচ্ছি, ফ্রম এ রিজিড সাপোর্ট বাই এ মাসলেস অ্যান্ড ইনএক্সটেন্সিবল স্ট্রিং। একটা স্ট্রিং দিয়ে ঝুলিয়ে দিচ্ছি, ইনএক্সটেন্সিবল আর মাসলেস। মাসলেস হতে পারে একটা স্ট্রিং। সেজন্য এটা কি বলছে? এটা হচ্ছে আইডিয়াল কেস, বিকজ উই ক্যান নট হ্যাভ এ হেভি মাস হ্যাভিং দ্য সাইজ অফ এ পয়েন্ট। একটা পয়েন্টের মধ্যে হেভি মাস, এটা পসিবল না। অ্যান্ড এ স্ট্রিং হুইচ হ্যাজ নো মাস, এটাও পসিবল না। তাহলে এই কেসটা আমরা বলছি কিসের জন্য? আইডিয়াল কেসের জন্য। যদি এরকম হতো তাহলে ওরকম হওয়া উচিত ছিল। ওকে, আমরা ভুল হতে পারি, ম্যাথামেটিক্স ভুল হবে না। পুরো ওখানে নিজের ইয়েটা দিও না, দিতে গেলে বেঞ্চে চলে যাও। বোঝা গেছে? তাহলে এই গেল সিম্পল পেন্ডুলাম ইজ এ হেভি পয়েন্ট মাস, এটা হচ্ছে ডেফিনেশন, ইজ নোন অ্যাজ বব, suspended from a rigid support by a massless and inextensible string. This is an ideal case of তাহলে inextensible string, this is an ideal case, কথা বলবে না, because we cannot have a heavy mass having the size of a point and a string which has no mass. এটা পসিবল না। বোঝা গেল? হ্যাঁ, না না না, এটা অবশ্যই দিতে হবে পুরোটাই। Figure 1.6 shows a simple pendulum. Here a heavy solid iron or brass ball is suspended by a light but strong thread from a rigid support. একটা ববকে, মানে আয়রন আর ব্রাশ দিয়ে যেটা তৈরি হচ্ছে বল, সাসপেন্ড করে দিচ্ছি বাই এ লাইট বাট স্ট্রং থ্রেড ফ্রম এ রিজিড সাপোর্ট। এই যে রিজিড সাপোর্ট, এখান থেকে লাইট বাট স্ট্রং একটা থ্রেড দিয়ে আমরা একটা বলকে ঝুলিয়ে দিচ্ছি। বলটা কি দিয়ে তৈরি হচ্ছে? আয়রন আর ব্রাশ।
The ball is called the bob. এই বলটাকে আমরা কি বলবো? বব। In figure 1.16 the rest or mean position of bob is O. দেখতে পাচ্ছ ও হচ্ছে ক্লিয়ার না? ও বোঝা গেছে? ফার্স্টের দিকে যখন বসবে না একটু ডিপ কালার পরে আসবে, হ্যাঁ? কারণ পিপিটি তো ওখানে তোমার শেড চলে আসবে হোয়াইট কালারের। আমি নিজেই দেখো আমার অনেকগুলো হোয়াইট কালার বা লাইট কালারের শার্ট টি শার্ট বানানো আছে, পরতে পারছি না, কারণ আমি যদি এখানে অন্য কালার দিই না তোমাদের চোখে লাগবে, আর কিছু না। নো আচ্ছা, when the bob from its mean position O is pulled one side and then released, এক সাইডে নিয়ে গেছি দেন রিলিজ করছি, the pendulum is set in motion, তাহলে পেন্ডুলামটা মোশনে চলে আসছে, ক্লিয়ার? and the bob moves alternately on either side of its mean position, তাহলে দুদিকে এরকম ভাবে এটা মুভ করছে alternately either side, বুঝা গেছে? bob from its mean position O is pulled one side, এক সাইডে নিয়ে গেলাম and then released, ছেড়ে দিলাম, the pendulum is set in motion, মোশনে আসছে, and the bob moves alternately in either side of its mean position, clear? বুঝা গেছে? নোট দ্য পেন্ডুলাম ইউজড ইন ক্লক ইজ নট আ সিম্পল পেন্ডুলাম, আমাদের ক্লকে যে পেন্ডুলাম আমরা ইউজ করি সেটা সিম্পল পেন্ডুলাম না, বাট ইট ইজ এ কম্পাউন্ড পেন্ডুলাম, এ বডি ক্যাপাবল অফ অসিলেটিং অ্যাবাউট আ হরাইজন্টাল অ্যাক্সিস পাসিং থ্রু ইট, এর ভেতর থেকে হরাইজন্টাল অ্যাক্সিস যেটা পাস করছে ও চারপাশে যে অসিলেট করছে, ঠিক আছে? অসিলেটিং অ্যাবাউট এ হরাইজন্টাল অ্যাক্সিস, ওই হরাইজন্টাল অ্যাক্সিসের মানে এদিক থেকে এদিকে অসিলেট করছে না, মানে আমাদের ঘড়িতে আমরা ইউজ করছি কম্পাউন্ড পেন্ডুলাম, যেটা নিয়ে আমরা খুব একটা কথা বলবো না, কারণ তোমাদের আছেই সিলেবাসে সিম্পল পেন্ডুলাম, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কম্পাউন্ড পেন্ডুলাম কি হচ্ছে? এ বডি ক্যাপাবল অফ অসিলেটিং অ্যাবাউট এ হরাইজন্টাল অ্যাক্সিস পাসিং থ্রু ইট, এর মধ্যে থেকে হরাইজন্টাল অ্যাক্সিস পাস করি তার চারপাশে এটা অসিলেট করবে, সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড পেন্ডুলামের একটা ক্যারেক্টারিস্টিক্স, ক্লিয়ার না? বোঝা গেছে? সাম টার্মস রিলেটেড টু সিম্পল পেন্ডুলাম, এই টার্মসগুলো তোমরা জানো কিরকম? অসিলেশন, one complete to and fro motion of the bob of pendulum, complete to and fro motion of the bob of pendulum is called one oscillation, যাচ্ছে আবার আসছে, যাওয়া আসায় যে কমপ্লিট এটাকে বলছে একটা অসিলেশন। ফর এক্সাম্পল ইন এ সিম্পল পেন্ডুলাম shown in figure 1.6 the rest or mean position of the bob is কি দেখালাম আমি? ও, এখান থেকে যাচ্ছে এ থেকে আবার ওতে আসছে, ও থেকে বি, বি থেকে আবার ও, এটা হচ্ছে অসিলেশন, অর এ থেকে বি আবার বি থেকে, এটাও বলা যেতে পারে। তাহলে কি বলছে? ইন ফিগার 1.6 the rest or mean position of bob is O while its extreme position on left and right side are A and B respectively, extreme position, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এ আর বি লেফট আর রাইটে one oscillation is the motion of the bob from O to A to B and then back from B to O, ও থেকে এ থেকে ও, তারপরে ও থেকে বি, বি থেকে আবার ও, ক্লিয়ার?
এবার ওরা বলেছে এ থেকে বি, আমি বলছি এ থেকে বিতে যেতে গেলে তো ও হয়ে যেতে হবে, মিন পজিশন হয়ে যেতে হবে, তাই আমি এ থেকে ও থেকে বি, একই ব্যাপার। আচ্ছা, as shown by arrows in figure 1.16, the motion of bob from A to B and then back from B to A also represent on one oscillation. কি বললাম, A থেকে B আবার B থেকে A যে আসছে এটাকে আমরা one oscillation বলতে পারি। ক্লিয়ার? এবার পিরিয়ড অফ অসিলেশন অর টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি বলছে, দিস ইজ দ্য টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান অসিলেশন। একটা অসিলেশন কমপ্লিট করতে যে টাইমটা লাগছে তাকে বলবো আমরা টাইম পিরিয়ড, ডিনোটেড বাই দ্য সিম্বল টি, ইটস ইউনিট ইজ সেকেন্ড, তাই তো? ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, ইট ইজ দ্য নাম্বার অফ অসিলেশন। তাহলে টাইমটা কি হচ্ছে, একটা অসিলেশন কমপ্লিট হতে যে সময়টা নিচ্ছে। ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন 1 সেকেন্ডে, দিস ইজ দ্য নাম্বার অফ অসিলেশন মেড ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কতগুলো অসিলেশন হচ্ছে তাকে আমরা বলবো তোমার ফ্রিকোয়েন্সি। ইট ইজ ডিনোটেড বাই দ্য লেটার এন, ইটস ইউনিট ইজ মানে পার সেকেন্ড, এটা মাইনাস হওয়া উচিত, ঠিক আছে? অর হার্টস, মানে n ইকুয়াল টু 1/t, মানে 1/s সেকেন্ড, একদমই তাই, বোঝা গেছে? ক্লিয়ার? এবার রিলেশনশিপ বিটুইন টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি, কি রিলেশনশিপ? ভেরি ইজি, এই যে এটাই ফর্মুলা, রিলেশন এটাই। ইফ টি ইজ দ্য টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম, টি টাইম পিরিয়ড হলে, টাইম পিরিয়ড মানে একটা অসিলেশনের জন্য টি, দেন ইন টি সেকেন্ড দ্য নাম্বার অফ অসিলেশন 1, তাহলে 1 সেকেন্ডে নাম্বার অফ অসিলেশন 1/t, হুইচ ইজ দ্য ফ্রিকোয়েন্সি এফ অর এন, তাই না? 1 সেকেন্ডে কতগুলো অসিলেশন, টি সেকেন্ডে একটা হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে 1/t, তাহলে এটা ইকুয়াল টু এফ অর এন ইকুয়াল টু 1/t। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ, এবার অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট from its mean position, the maximum displacement of the bob from its mean position on either side, এই সাইডে or এই সাইড, maximum displacement is from its mean position on either side is called the amplitude of oscillation, এটাকে আমরা কি বলবো, amplitude of oscillation. In figure 1.16, the amplitude OA or OB, amplitude OA বলতে পারো or OB বলতে পারো, it is denoted by the letter A or capital A, small a or capital A, and measured meter distance, তো আর কিছুই তো না, তাই না? এফেক্টিভ লেন্থ, আচ্ছা এই যে লেন্থ, এটা স্ট্রিং এর লেন্থ, এতটা হচ্ছে স্ট্রিং এর লেন্থ স্মল এল, আর এটুকু হচ্ছে ববের কি রেডিয়াস, তাহলে এটা হচ্ছে এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ লেন্থ ক্যাপিটাল এল ইকুয়াল টু লেন্থ অফ স্ট্রিং রেডিয়াস অফ দ্য বব। ক্লিয়ার? ইট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অফ অসিলেশন ও, এই যে পয়েন্ট অফ অসিলেশন, এটা ডিস্টেন্স কোথা থেকে, ফ্রম দ্য পয়েন্ট অফ সাসপেনশন এস, এখান থেকে এটার ডিস্টেন্স, তার মানে কি স্ট্রিং এর লেন্থ আছে, ববের রেডিয়াস আছে। ইন ফিগার 1.6 ইট ইজ শোন বাই, কি দিয়েছে 1, না 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 এল হবে তাই না, এটা ক্যাপিটাল এল না স্মল এল, স্মল এল দিয়েছে, এটা এল হবে, হ্যাঁ ওটা এল হবে। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে শুধু লেন্থ না, এফেক্টিভ লেন্থ, যেটাকে আমরা লেন্থ বলেই চালাবো, বাট অ্যাকচুয়ালি এফেক্টিভ লেন্থ বলা হয় স্ট্রিং এর লেন্থ প্লাস রেডিয়াস অফ বব। ক্লিয়ার? আচ্ছা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ, এই টেবিলটা কিন্তু নিজের ইচ্ছা মতো না, এটা যদি তুমিও সেম করো, একটা সাইড বলে দেবো, সেখানে গিয়ে দেখবে লেন্থ যদি 25 সেন্টিমিটার হয় পেন্ডুলামের, তোমার 20 অসিলেশনের জন্য
টাইম এটাই নেবে 20 অসিলেশনের জন্য 20 টাইমস, ঠিক আছে? যদি 36 লেন্থ হয় সেন্টিমিটারে, 20 অসিলেশনের জন্য 24 সেকেন্ড টাইম নেবে। যেখানে যা আছে এগুলো কিন্তু মেজার করে দেখা গেছে, তারপরে এখানে লেখা হয়েছে, বলে দেবো, ঠিক আছে? ফেট কলোরাডো এরকম সামথিং আছে, হ্যাঁ দেখছি সব স্কোয়ার নাম্বার মোটেই না, ঠিক আছে? এখানে এখানে এগুলো স্কোয়ার নাম্বার রেখেছে সুবিধার জন্য, ঠিক আছে? তোমার 25 30 রাখলে তুমি একটা টাইম পাবে, ওরা সুবিধার জন্য ক্যালকুলেশন স্কোয়ার নাম্বার ধরে করেছে, ক্যালকুলেট করে বার করা যায়, কোনো মুখস্থের কোনো ব্যাপার নেই। একটা পেন্ডুলামে এটাই হয়, এটাই ওর সিনারিও। হ্যাঁ এরকমই এরকমই থাকে, দেখছি এটাই হয় পেন্ডুলামে, এটাই হয় পেন্ডুলামে, এটাই হয়। ক্লিয়ার? এবার কি বলছে, মেজারমেন্ট অফ টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম। To measure the time period of a simple pendulum, the bob is slightly displaced from its rest or mean position. Oh, displace করো and is then released, ছেড়ে দাও। It begins to move to and fro, to and fro তে মুভ করবে। ক্লিয়ার? About its mean position O in the vertical plane along with the string, তাহলে এরকম ভাবে মুভ করবে ভার্টিক্যাল প্লেন। The time for 20 complete oscillation is measured with the help of a stopwatch and then dividing t by 20. 20 অসিলেশনের টাইমটা এখানে মেজার করছে, তারপরে t কে 20 দিয়ে ডিভাইড করছে। কেন করছে? টাইম পিরিয়ডটা একটা অসিলেশনের জন্য, তাই তো? ইস টাইম পিরিয়ড t is calculated. ওকে, বোঝা গেল? 20 অসিলেশনের জন্য t টাইম নিচ্ছে, তাহলে একটা অসিলেশনের জন্য t বাই 20, একটা অসিলেশন মানে ক্যাপিটাল টি, টাইম পিরিয়ড। বোঝা গেল? তাহলে এটা যদি করে আমরা যদি এটাকে ডিভাইড করি t কে 20 দিয়ে, তাহলে আমার ভ্যালুগুলো এটাই আসে, এটাই আসবে, এটাই আসবে। তোমরা যদি দেখতে চাও t, দেখো 20 t 20 বাই 20 এটা 1, ঠিক আছে? এখানে কত আসছে 24 বাই 20, 1.2 আসবে। তারপরে 28 বাই 20, 1.8 আসবে। দেখো 28 বাই 20, 2 দিয়ে কাটো 10, 14, 1.4, এটাই আসবে, এগুলোই আসবে, সব ক্যালকুলেশন করেই করা আছে। কি হচ্ছে, বোঝা গেছে? ফ্রম দ্য অ্যাবভ অবজারভেশন, এবার একটা জিনিস দেখো, এখানে 24 না 25, এখানে কত 100, কত টাইমস 4 টাইমস লেন্থ ইনক্রিজ করছে। দেখো টাইমের ক্ষেত্রে এটা কত 2 টাইমস হচ্ছে না, 25 100 4 টাইমস লেন্থ বাড়ছে, টাইম কত বাড়ছে 2 টাইমস। ওকে, তাহলে from the above observation 1 and 6, it can be noted that if the length of pendulum is made 4 times, length যদি 4 times করে দাও, the period of oscillation gets doubled, দেখো অসিলেশনের টাইমটা ডাবল হয়ে যাচ্ছে। বোঝা গেল? মানে now it takes twice the time for one complete to and fro motion, মানে এখান থেকে এখানে ঠিক ডাবল টাইম নিচ্ছে। ক্লিয়ার? Thus time period t is directly, তাহলে t কার সাথে প্রপোর্শনাল, লেন্থের সাথে, তাহলে t is directly proportional to, দেখো লেন্থের 4 টাইমস টাইমের 2 টাইমস, তাহলে এখান থেকে বলতে পারি t is directly proportional to the square root of length l। t কত 2 টাইমস, লেন্থ কত 4 টাইমস, এই দুটোকে আমাকে যদি ইকুয়াল করতে হয়, তার মানে এর উপর স্কয়ার রুট টানতে হবে না? সিম্পল ব্যাপার না?
এর 2 টাইমস বা 4 টাইমস দুটোকে যদি আমার ইকুয়াল করতে হয় তাহলে এটাকে আমাকে স্কোয়ার রুট আনতে হবে না? তাহলে টি প্রপোর্শনাল টু লিখতে পারি। আরে ভাই কিছু মুখস্থ নেই তো, এটা লিখতে পারি, তাই না? বোঝা গেছে? এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে? or the square of the time equal to l, এটাকে স্কোয়ার করো, এটা 4, যে কোনো একটা তুমি করো, or square of the time period t square directly proportional to the length l of the pendulum, তাহলে বলছে t square proportional to l, বাজে কাল ইউজ করছি, ধরো তাহলে এখানে তোমার টি হচ্ছে, হ্যাঁ এটাই আমি দেখিনি এতদিন যে হোয়াইট বলে একটা জিনিস আছে, t2 আর তোমার l4, দুটোকে যদি আমাকে ইকুয়াল করতে হয় এটাকে স্কয়ার রুট করে দিচ্ছি, তাহলে বলতে পারি একদিকে রুট l, অর এটা অর যদি আমি কি করতে পারি 2 স্কয়ার ইকুয়াল টু 4 করে দিতে পারি, তাহলে t স্কয়ার প্রপোর্শনাল টু l, এটাও বলতে পারি। বোঝা গেছে? এল কিন্তু, হ্যাঁ এটা 1 ভেবো না, এল, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি এল বাই টি স্কোয়ার কনস্ট্যান্ট, বা টি স্কোয়ার বাই এল কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না। টি স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু যদি এল হয় তাহলে আমরা বলে দিতে পারি টি স্কোয়ার বাই এল ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা এল বাই টি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। তোমাদের বইয়ে এল বাই টি স্কোয়ার দিয়েছে, বাট আমি তোমাদের বলবো টি স্কোয়ার বাই এল। কেন বলবো? পরে বলবো কেন আমি টি স্কোয়ার বাই এল বললাম, আর বইয়ে কেন এল বাই টি স্কোয়ার দিয়েছে আমি কেন ওটা বললাম। একই আসবে, জিনিস একই, আমার একটু সুবিধার জন্য আমি বলবো টি স্কোয়ার বাই এল। দেখো টি স্কোয়ার বাই এল যদি তোমরা করে দেখো প্রত্যেকটার ভ্যালু আসবে 0.04, প্রত্যেকটা। দেখতে চাও? চলো দেখে নি, ক্যালকুলেটরটা কোথায় আমার? আচ্ছা চলো দেখে নি। টি স্কোয়ার মানে টি 1 স্কোয়ার মানে 1/25, তাই তো? 1/25, 0.04, ভেরি গুড, ক্যান্সেল করবো। আচ্ছা এবার হচ্ছে টি স্কোয়ার 1.2 স্কোয়ার, তার মানে 1.2 ইন্টু 1.2 কত আসছে, ডিভাইডেড বাই কত, এখানে 36 আসলো, 0.04। আর একটা দেখিয়ে দিচ্ছি তারপরে আর দেখাবো না। 1.4 ইন্টু 1.4 ইকুয়াল টু ডিভাইডেড বাই 49, 0.04 আসলো, প্রত্যেকটাই আসবে। ক্লিয়ার? কনস্ট্যান্ট দেখো চেঞ্জ হচ্ছে না, এটাই তো বলছে না, বুঝতে পারলে? ক্লিয়ার? আমি যা বললাম পুরো একদম মাথায় ঢুকেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই টেবিলটা কিন্তু নিজের ইচ্ছা মতো লেখেনি, পেন্ডুলামে যদি নিয়ে তুমি চেক করো টেস্ট করো এটাই আসবে, এটাই আসবে 100%, এটা আসবে আমাদের আর্থে দাঁড়িয়ে, ঠিক আছে? জি এর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল ওরা 25 করেছে, আমি এখানে 0.04 করছি, পরে বলছি এর কারণটা। এবার ওরা যেটা করেছে ওটা করলেও এল বাই টি স্কোয়ার, তুমি এটাকে যদি উল্টে দাও, ঠিক আছে, 100/4 25ই তো আসছে না, তাই না? মানে 0.04 মানে 4/100, এটাকে উল্টে দাও 100/4 25ই আসবে। তাহলে এতটা বোঝা গেল, এটা কনস্ট্যান্ট, বোঝা গেছে? বুঝতে পেরেছো না? ক্লিয়ার সবার কাছে? এবার এই জিনিসটা ভালো করে বুঝবে, এটা এখন থেকে এই স্লোপ ব্যাপারটা সব জায়গায় কাজে লাগবে। স্লোপ 11-12 বাই ম্যাথমেটিক্স মানে স্লোপ, কোঅর্ডিনেট মানে স্লোপ ভর্তি, কিছুই নেই স্লোপ, মানে রাইজ বাই ডান, পরে বলছি।
আচ্ছা, গ্রাফ শোয়িং দ্য ভেরিয়েশন অফ স্কোয়ার অফ টাইম পিরিয়ড টি স্কোয়ার, হ্যাঁ, টি স্কোয়ার উইথ দ্য লেন্থ এল অফ এ পেন্ডুলাম। একটা গ্রাফ তোমায় যদি আমি ড্র করি, if a graph is plotted for the square of time period t square taken y axis, এদিকে কি নিচ্ছি, y axis এ t square against the, কে কথা বলছে, তোমাদের হাসার কি আছে? আমি কি এখানে হাজলাই মারছি? y axis against the length l taken on the x axis, x axis এর আগে নিয়েছি length। it comes out to be straight line inclined to the l axis as shown in figure। যদি আমি গ্রাফটা ড্র করি, এই যে পয়েন্ট গুলো নিয়ে যদি তুমি ড্র করো না, এরকম টাইপের তুমি একটা গ্রাফ পাবে, পেতেই হবে, পাবেই, এরকম টাইপের গ্রাফটা আসবে। টি স্কোয়ার 1 আর এল কত ফার্স্টে 25, তুমি পয়েন্টটা করলে, ধরো এটা 1 দিলে, এটা 10 20 30 40 এরকম ভাবে গেলে, তাহলে ফার্স্টে কত ছিল আমার 1, টি স্কোয়ার 1 25, তারপরটা 1.2 স্কোয়ার মানে 1.44 36। যদি আমি প্লট করি, আমি এরকম টাইপের একটা গ্রাফ পাবো, এটা ইনক্লাইন্ড, এটা ইনক্লাইন্ড। it comes out to be straight line inclined to the l axis, দেখো এর দিকে, এই অ্যাক্সিসের দিকে ইনক্লাইন্ড, তাই না, as shown in figure 1.17। this shows that t square is directly proportional to l, ডাইরেক্টলি প্রপোর্শনাল, স্ট্রেট গ্রাফ এরকম ভাবে ইনক্লাইন করে যাচ্ছে, তার মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা বাড়ছে আরেকটা বাড়ছে, তাই তো হচ্ছে, দেখো লেন্থ বাড়ছে, টাইমও বাড়ছে, ইনক্রিজ করছে, ক্লিয়ার না? বোঝা গেছে গ্রাফটা? গ্রাফটা কি বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, টি স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, তুমি যদি এই পয়েন্ট গুলোকে নিয়ে, এটা টি স্কোয়ার, এখানে টি আছে, একে স্কোয়ার করব, আর এই যে এল, তুমি যদি গ্রাফে প্লট করো পয়েন্ট গুলো, তুমি যে লাইনটা পাবে এরকম একটা স্ট্রেট লাইন পাবে, স্ট্রেট লাইন, বাড়ি গিয়ে প্লট করে দেখো পয়েন্ট গুলো নিয়ে, এরকম, যেটা হচ্ছে ইনক্লাইন টু এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর দিকে যেটা ইনক্লাইন্ড, তার মানে এখান থেকে আমি কি বুঝছি, টি বাড়লে টি স্কোয়ার বাড়ছে, টি বাড়লে এলও বাড়বে, এ যত উপরের দিকে যাচ্ছে, ধরো গ্রাফটা তত উপরের দিকে যাচ্ছে, তাহলে এ বাড়ছে মানে এও বাড়ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই তো টেবিল থেকে তো আমরা তাই দেখলাম, ডাইরেক্টলি প্রপোর্শনাল। বোঝা গেছে? বোঝা গেছে? স্লোপ অফ টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ, এবার হচ্ছে স্লোপ বের করতে হয়। স্লোপ মানে কি বলো, তোর স্লোপ হচ্ছে তোমার, কোন কালারটা নিয়ে করি, এটা নিয়ে, স্লোপ মানে হচ্ছে রাইজ বাই রান। আচ্ছা, রাইজ কোন অ্যাক্সিস কে রাইজ বলে? ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর রান হচ্ছে এক্স অ্যাক্সিস, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো? এবার দেখো, আমার এই স্লোপের ভ্যালু বের করতে হবে। The slope of the straight line obtained in the t square versus L graph as shown in figure, স্লোপটা দেখিয়েছে, can be obtained by taking 2 points P and Q। এই যে তুমি যে লাইনটা পাচ্ছ, এর উপর তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো দুটো পয়েন্ট নাও, যে কোনো দুটো পয়েন্ট নাও তোমার ইচ্ছা মতো। দেখো ওরা এখানে একটা পয়েন্ট নিয়েছে, পি আর কিউ দুটো পয়েন্ট, ওরা যা নিয়েছে আমি ওটা থেকে বোঝাচ্ছি, তোমার ইচ্ছা হলে তুমি হাজার একটা এক্সপেরিমেন্ট করতে পারো, ভ্যালু সবসময় সেমই আসবে। ওরা এক্সপেরিমেন্ট করেই যখন বইয়ে পাবলিশ হয়েছে, যখন সেটা একটা ইয়ে হয়ে গেছে, মানে বুঝে নেবে ওটা ওরা এক্সপেরিমেন্ট করে কাটাছেড়া করে তারপরে ওটা বলেছে, তাহলে কখনো বলবে না। তোমার ইচ্ছা হতে পারে যে আমি দেখি তো এটা ঠিক কিনা, দেখতেই পারো।
can be obtained by taking 2 points PQ on the straight line and drawn normal from these points on x-axis and y-axis. P আর Q দুটো পয়েন্ট নিয়েছে, P থেকে একটা নর্মাল টেনেছে y-axis এর উপর, একটা x-axis, y-axis এর উপর যেটা টেনেছে সেটার নাম কি? এটা কি? এটা তো t টাইম, তাই তো? এটার নাম দিয়েছে t1 স্কয়ার, আর এর উপরে এটা L1, তাই না? একইভাবে Q এর থেকে একটা পারপেন্ডিকুলার এর উপর টেনেছে যেটার নাম দিয়েছে t2 স্কয়ার, আর এটা দিয়েছে L2। বোঝা গেল? তাহলে যদি আমার স্লোপ বের করতে হয়, স্লোপ, তাহলে বেসিকে t2 স্কয়ার t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার ডিভাইডেড বাই L1 মাইনাস L2। দেখো তো, বোঝা গেল? এটাই স্লোপ, এটাই স্লোপ, মানে AB বাই CD, AB রাইজ CD রান। এবার তুই বলতে পারো আমি এইটুকু কেন নিলাম, আমি এখান থেকে যদি নিই এখান থেকে নিই, ভ্যালু 100% সেমই আসবে, 1000 টাইমস সেমই আসবে। তাহলে কি বলছে? তাহলে straight line drawn normal from these points x and y axis, then note the value of t2, say t1 square and t2 square at a and b, এই দুটো ভ্যালু নোট করে নিয়েছে, গ্রাফ থেকে ভ্যালু পাবো। and also the value of L, say L1 and L2, L1 and L2 এর ভ্যালু নিয়েছে respectively C and D। then slope, slope এটা কি হচ্ছে? PR by QR, PR মানে এই যে এটা, হ্যাঁ, PR by QR, রাইজ বাই রান। PR, PR এখানে ডাক্তার টানা ছিল না, তোমাদের বই আছে না টানা? হ্যাঁ, PR by QR, তাই তো? স্লোপ মানে PR by QR মানে AB by CD, AB by CD, ওকে, ইকুয়াল টু, দেখো তার মানে কি t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার ডিভাইডেড বাই L1 মাইনাস L2, এটাই হচ্ছে স্লোপ, এটাই এর ভ্যালু বেরোবে। এটা মাথায় রেখো, এটা কিন্তু সব জায়গায় এই জিনিস লাগবে, এর পরেরটায় যখন আসবো স্লোপ কিন্তু সব জায়গায় লাগবে পরের গ্রাফে, তখন কিন্তু আমি আর এইভাবে বলবো না রাইজ বাই রান, যা বলার আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে? রাইজ বাই রান, ওকে। স্লোপের জন্য দুটো পয়েন্ট নিতে হবে, দুটো পয়েন্ট, এদিকে দুটো পয়েন্টের গ্যাপ ডিভাইড বাই এদিকে দুটো পয়েন্টের গ্যাপ। চলো, ক্লিয়ার? দিস স্লোপ, ডিফারেন্সটাই কি এখানে? ডিফারেন্সের নাম কি? এবি, তাই এবি, এবি ডিফারেন্স এবি, ওরকম ভাবে বলেনি। আমি যদি বলি এখানে এই পয়েন্টের নাম এ, এটা ওই পয়েন্টের নাম বি, আমি যদি বলি এবি ডিফারেন্সটা বের করো, তুমি কি বুঝবে? ইন্টু করবো, তুমি বুঝবে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের ডিফারেন্সটা বের করতে বলছি। এই জায়গার নাম দিয়েছে একটা এবি, এই জায়গাটার নাম এবি, তোমার এই এবি দেখারই দরকার নেই, তোমার এটুকু মনে রাখলেই হবে। This slope is found to be constant at a place, এটা 4 pi r square, কনস্ট্যান্ট কোথায়? এই জায়গাটা একটু কিছু ভুল টাইপ হয়েছে, ইজ ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা, দিস ইজ টু বি কনস্ট্যান্ট এট এ প্লেস এন্ড ইজ ইকুয়াল টু, এটা এখানে হবে না, ইকুয়াল টু 4 pi r square by g, তাই আছে না? দেখো, দাও তো একটু, এটা ভুল টাইপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাই হবে ইকুয়াল টু, এই জায়গাটাই হবে, ঠিক আছে? কি হবে? 4 pi r square by g এর ইকুয়াল। This slope is found to be constant at a place and is equal to 4 pi square by g, where g is the acceleration due to gravity at that place, g হচ্ছে acceleration due to gravity at that place। এবার দেখা যাক ওরা যে বলছে, ওরা বললেই আমরা বিশ্বাস কেন করব? ওদের কথা আমাদের মানতে হবে এমন কোনো কথা আছে নাকি? আমরা দেখে নি, 4 pi 4 into 3.14 into 3.14, বোঝা গেল? আচ্ছা, যেটা যে টেবিলে যে ইউনিটটা বের করা হয়েছে ওটা সেন্টিমিটারে বের করা হয়েছে না মিটারে? সেন্টিমিটার না? তাহলে জি এর ভ্যালু সেন্টিমিটারে কত? 981,
সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার না, আর মিটারে হলে 9.81, তাই তো? তাহলে এখানে আমি 981 দিয়ে ডিভাইড করি, করে দেখি কত এলো। 0.04 আসলো, ওখানে আমার 0.04 আসছিল, তার মানে ঠিকই বলছে, তার মানে ঠিকই বলছে। জি এর ভ্যালু যদি কনস্ট্যান্ট হয়, তুমি আর্থের যে কোনো জায়গায় পেন্ডুলামটা নিয়ে যাও, টাইম তো সেম দেখাবে। আমার তো ব্যাপারটা হচ্ছে কি, পেন্ডুলাম আমি ইউজ করব, এক এক জায়গায় একরকম টাইম দেখালে তো হবে না, টাইমটা তো আমাকে ঠিক বলতে হবে। তাই এটাই হচ্ছে প্রুফ। তুমি বেঞ্চে গিয়ে বসো, আর পরের দিন একটা বাঁশ নিয়ে এসো, মাথা বাঁশের সাথে বাঁধবে, মাজা বাঁধবে, পরজীবী লতার মতো সব গুটিয়ে থাকো সবসময়, হ্যাঁ সোজা বসতে পারো না, হেলান। হয়েছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে দেখতে পেলে 981 কেন বসালাম, ওটা সেন্টিমিটার নিয়েছে, তাই দেখ জি এর ভ্যালু 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ইকুয়াল টু 4 পাই, এই জায়গাটা লেখাটা এটা হবে না, এইখানে হবে ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জি, where g is the acceleration due to gravity at that place. Thus g can be determined at a place, তা 0.4, তার মানে 0.4টা আমরা কি করে পেলাম, টি স্কোয়ার বাই এল না, ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জি লিখতে পারি, পারি? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি, পারি লিখতে? পারি না লিখতে? আচ্ছা এখান থেকে আমরা এটা সুন্দর করে লিখে দিতে পারি, দেখো তো, টি ইকুয়াল টু 2, এটা পাই স্কোয়ার ছিল, সরি স্কোয়ার ছিল, এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি কিনা দেখো তো, 2 পাই রুট ওভার এল বাই জি, দেখো তো পারি কিনা, পারি লিখতে? এটাই তো ফর্মুলা, এটাই তো ফর্মুলা। তাহলে আমরা এতক্ষণ যেটা জানলাম, এটা জানার জন্যই এতক্ষণ ধরে পড়লাম। আমি কি করতে পারতাম, ফার্স্ট লাইন পড়াতাম পেন্ডুলাম, চলো এই ফর্মুলা, মাঝখানে সব বাদ দিয়ে চলো হয়ে গেল, দুদিন আমার হয়ে যেত, তোমার জানা কিছু হতো না। মাঝে যেটুকু বললাম সেটা তোমার জানার জন্য বললাম। এল বাই জি আছে বইয়ে, বইয়ে পরেরটা উল্টাও, জাস্ট পরের পেজটা উল্টাও, লিখতে হবে না, আছে না, এই তো থাকবেই, থাকতে হবে, ঠিক আছে? তাহলে দাস জি ক্যান বি ডিটারমাইন্ড, আচ্ছা তাহলে জিও এখান থেকে নিশ্চয়ই জিও ডিটারমাইন করা যাবে। দাস জি ক্যান বি ডিটারমাইন্ড এট এ প্লেস ফ্রম দিস মেজারমেন্ট বাই ইউজিং দ্য ফলোইং রিলেশন। তাহলে এখান থেকে আমি জি কে যদি মেজার করতে যাই, জি কে এদিকে নিয়ে আসি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, 4 পাই আর স্কোয়ার স্লোপ অফ টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফ, একই ব্যাপার। মানে জি ইকুয়াল টু, আমি এখান থেকে লিখতে পারি জি ইকুয়াল টু, যদি এখান থেকে লিখি, হ্যাঁ 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার, পারি লিখতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, টি স্কোয়ার ভার্সেস এল, বা টি স্কোয়ার বাই এল, দেখো টি স্কোয়ার বাই এল, রাইস বাই রান, তাহলে টি স্কোয়ার আগে থাকা উচিত ছিল, কিন্তু ওরা এল বাই টি স্কোয়ার করেছে, তাই আমি ওটাকে টি স্কোয়ার বাই এল করে নিয়েছি। বুঝা গেল এবার কেন আমি বললাম টি স্কোয়ার বাই এল, কারণ আমাদের স্লোপ হচ্ছে রাইস বাই রান, টি স্কোয়ারকে আমার আগে বললে সুবিধা, ব্যাপারটা একই। এটা নিয়ে আমি কোনো বলছি না, যে যার মতো সুবিধা মতো এটাকে সাজিয়ে নিতে পারে, কিন্তু বলা হয় এটাকে টি স্কোয়ার বাই এল গ্রাফ। ক্লিয়ার? পুরো ক্লিয়ার? বোঝা গেছে না সংখ্যা, বোঝা গেছে? আমি স্টোরি বলে যাচ্ছি, স্টোরি, ফিজিক্সকে আমি একটা স্টোরি হিসাবে তোমাদের কাছে বলার চেষ্টা করছি, ফিজিক্স না। এরপরের চ্যাপ্টারে সেম জিনিসই হবে, যেমন হিস্ট্রিতে তোমরা বসো একটা রাজা স্টোরি শুনছো, রানীর স্টোরি শুনছো, ফিজিক্সের স্টোরি শোনো, স্টোরিটা বোঝার চেষ্টা করো, এটাই ফিজিক্স। আচ্ছা আমি এলিমেন্ট কথা শুনতে পছন্দ করি না, চাইও না শুনতে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য টাইম পিরিয়ড, আচ্ছা
মাথায় রাখবে কি বললাম, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। বলতো টি কার কার উপর ডিপেন্ড করছে, লেন্থের উপর ডিপেন্ড করছে, লেন্থের উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর জি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা টি কি মাসের উপর কোনো রকম ডিপেন্ডেন্সি আছে, এখানে এম বলে কিছু আছে নেই, তাহলে মাসের যদি কোনো রকম চেঞ্জ হয় টি এর কি কোনো চেঞ্জেস আসবে? আসবে না। সবাই কিন্তু এই ভুলটা করে ভাই, এই কোশ্চেনটা যে কতবার জিজ্ঞাসা করছে, আর এই ভুলটা যে আমি কতবার দেখেছি, যখন পড়ার সময় সব বুঝছে, দেখতে পাচ্ছি এম নেই, কোশ্চেনে লিখে আসবে যদি 1 কেজির জায়গায় 2 কেজি দিয়ে দেয় পেন্ডুলামের ওয়েট, তাহলে টাইমে চেঞ্জ আসবে, সব ইয়েস করে চলে আসবে, তখন মাথা থেকে আউট হয়ে যায় যে এম এর সাথে কোনো রিলেশনই নেই। আচ্ছা ফ্যাক্টরস এফেক্টিং দ্য টাইম পিরিয়ড অফ, বাকি এই যে ফ্যাক্টরস আছে না তোমাদের অলরেডি বোঝা হয়ে গেছে। ফ্রম এক্সপেরিমেন্ট অন সিম্পল পেন্ডুলাম it is observed that the time period of oscillation directly proportional to the square root of its effective length। দেখো এফেক্টিভ লেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল স্কোয়ার রুটের সাথে, তাই না? টি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এল, দেখলাম তো, তাহলে টি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ এল, ইন আদার ওয়ার্ডস স্কোয়ার অফ টাইম, অন্যভাবে বললে টি স্কোয়ার ইকুয়াল টু এল is directly proportional to the effective length। লেন্থ না এফেক্টিভ লেন্থ, কেন এফেক্টিভ লেন্থ? স্ট্রিং এর লেন্থ প্লাস ববের রেডিয়াস। ওকে, a pendulum clock has a compound pendulum made up of metal like brass or steel। কম্পাউন্ড পেন্ডুলাম আমরা যেটা ইউজ করছি ব্রাশ আর স্টিল, এতক্ষণ বলে সিম্পল বললাম, এবার একটু জেনে নিই আমরা যে পেন্ডুলাম ইউজ করছি এটা কম্পাউন্ড পেন্ডুলাম, ব্রাশ আর স্টিল দিয়ে তৈরি। ডিউ টু সিজনাল চেঞ্জ অফ টেম্পারেচার, আচ্ছা যদি লেন্থ কমে ফাস্ট হবে না স্লো হবে? ফাস্ট হবে। লেন্থ বাড়লে, দেখো এই টেবিলটার দিকে দেখাও বুঝে যাবে, লেন্থ বাড়ছে টাইম বাড়ছে, যখন তাহলে সিজনাল চেঞ্জ হবে লেন্থে চেঞ্জ আসবে, টাইমেও চেঞ্জ হওয়ার উচিত। Due to seasonal change of temperature, the effective length of the pendulum changes, due to which the clock goes fast in winter and slow in summer। উইন্টারে কি হয় কন্ট্রাক্ট করে ছোট হয়, কি হচ্ছে ফাস্ট হচ্ছে, সামারে কি হবে এক্সপ্যান্ড করে, তাহলে স্লো হয়ে যাচ্ছে। সবকটা কানেক্টেড। কেউ যদি মনে করো ভাই আমি এটা ইউজ করব না, আমি শুধু মুখস্থ করে ফিজিক্সে বেরোবো, সে একদম ভুল জায়গায় পা দিয়েছো। এ ছাড়া তোমার এই জায়গায় কেউ সাপোর্ট করবে না, কোনো মুখস্থ বিদ্যা চলবে না। হ্যাঁ মুখস্থ করতে হবে না, অবশ্যই হবে, বাট জিনিসটাকে পুরো বুঝতে হবে তারপরে গিয়ে। তুমি বুঝলাম না আমি ব্লাইন্ডলি মুখস্থ করে বেরিয়ে যাবো, ফিজিক্সে আমি বিশাল নাম্বার নিয়ে আসবো, হবে না। তাহলে বোঝা গেল স্লো আর ফাস্টের ব্যাপারটা। ইন উইন্টার ডিউ টু কন্ট্রাকশন দ্য এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম, জাস্ট যেটা বললাম, বোঝা গেছে? In winter, due to contraction, the effective length of the pendulum gets shortened, and so its time period is decreased, and the pendulum completes more oscillation in a given time। Length কমছে, বেশি oscillation, তাহলে কি হচ্ছে ফাস্ট হচ্ছে। The clock goes fast, উইন্টারে কি হচ্ছে ফাস্ট, but in summer because of expansion increases in the effective length, increase করছে of the pendulum, its time period is increased and completes less number of oscillation in a given time, the clock goes slow। Clear? একটা ফাস্ট হচ্ছে একটা স্লো, উইন্টারে ফাস্ট সামারে স্লো। সিমিলারলি while সুইঙ্গিং, আমরা যখন সুইং করছি সবাই ভালো করে দেখবে, আমরা যখন বসে সুইং করছো ঠিক ওই টাইমে দাঁড়িয়ে যাও, দেখবে তুমি ফাস্ট হয়ে যাচ্ছে, সুইংটা ফাস্ট হয়ে যাচ্ছে। কেন? আমাদের আমাদের যে মাস সেন্টারটা কোথায়, আমাদের মিডলে, ঠিক আছে? আমি যখন বসে আছি
সুইংটা ধরো এখান থেকে সুইং করছো, তুমি বসে আছো, তোমার সেন্টার অফ মাসটা এখানে, যেই তুমি দাঁড়িয়ে যাচ্ছ ওটা কি হচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে না, শর্ট হয়ে যাচ্ছে না, অসিলেশনটা ফাস্ট হচ্ছে। বুঝতে পারলে? বোঝা গেছে? যেই দাঁড়িয়ে যাচ্ছে ওটা উপরের দিকে উঠে যাচ্ছে, মানে এখানের থেকে লেন্থটা কমে যাচ্ছে, তাই না? হ্যাঁ, পড়ে যেতে পারো, জোরে জোরে হলে পড়ে যেতে পারো। যখন তুমি বসে আছো ধরে নাও এখানে, ঠিক আছে, সেন্টার অফ মাসটা, যেই তুমি দাঁড়িয়ে যাচ্ছ তাহলে সেন্টার অফ মাসটা ধরে এখানে চলে আসছে, এবার লেন্থটা ছোট হয়ে যাচ্ছে না, লেন্থ ছোট ছোট হয়ে গেলে কি হবে, ফাস্ট হবে অসিলেশন। ক্লিয়ার? তাই বলছে সিমিলারলি while swinging, if we stand on a swing, the time period of swing decreases, time period decrease করছে, swing moves faster, fast move করছে, this is because when you stand the center of gravity rises, center of gravity rise করছে, যখন বসে আছে center of gravity এখানে আছে, so the effective length of the swing decreases, due to which its time period decreases। ঠিক আছে, যে দাঁড়িয়ে পড়ছি এফেক্টিভ লেন্থ কমে যাচ্ছে, ডিক্রিজ করছে, টাইম পিরিয়ডও কমে যাচ্ছে। বোঝা গেছে? আমি ঠিক এই জায়গাটার আমি বলবো না, যাই হোক, আমাকে একটা স্টুডেন্ট এসেছিল, পরে ভর্তি হয়েছিল চ্যাপ্টারটা হয়ে যাওয়ার পরে, তা আমাকে এরকম বলেছিল, স্যার একটা কোশ্চেন আছে আমি না ঠিক বুঝতে পারিনি, আমাকে যা বললে মানে যেমন, আমি বললাম কি, তা আমাকে এই জায়গাটা বলছিল যে স্যার এটা কি হচ্ছে, আমি বললাম তুমি করেছো কি বুঝেছো, বলছে স্যার আমি তো এটা বুঝেছি যে একটা সুইং এর উপর দাঁড়িয়ে থাকলে, আমি সুইংটা কি, আমি বলছি সুইংটা কি, বলছে ওই যে পেন্ডুলামে যেটা পেন্ডুলাম করছে, আমি বলছি আরে না, সুইং মানে ওটা না। তো যাই হোক, আমি বললো স্যার আমি তো এটাই জানতাম, আমি বললাম না ওটা না অ্যাকচুয়ালি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এ কথা না, দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন ইন ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, টি ইকুয়াল টু প্রপোর্শন 1/√g। তার ফর্মুলা তাই বলছে না, ফর্মুলা কি বলছে, টি ইকুয়াল টু 2π√L/g। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল, জি যদি বাড়ে টি কমবে, কমলে বাড়বে। আচ্ছা তাহলে মানে মুনে জি এর ভ্যালু কম, ফার্স্ট মুভ করবে। কত রকম অ্যান্সার পাওয়া যায় এখান থেকে। ফর দিস রিজন এ পেন্ডুলাম ক্লক গোস স্লো while the time period of oscillation increases। কথা না, কথা না, for the pendulum goes, মানে time period of the oscillation increases when it is taken to the mountains or to mines due to decrease in the value of g। g এর ভ্যালু ম্যাক্সিমাম ধরা হয় আমাদের সি লেভেলে, মাউন্টেনে গেলেও বা আর্থের সেন্টারে গেলেও জি এর ভ্যালু কমে, ডিক্রিজ করে, জি এর ভ্যালু ডিক্রিজ করছে মানে টাইম পিরিয়ড কি হচ্ছে, কে কথা বলছে গো, অসিলেশন ইনক্রিজেস। বোঝা গেল? দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন does not depend on the mass or material of the body suspended। মাস আর মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে না, মানে বব, ইফ ইউ টেক দ্য পেন্ডুলাম অফ ইকুয়াল লেন্থ, যদি ইকুয়াল লেন্থে দুটো পেন্ডুলাম নাও, বাট উইথ ববস অফ ডিফারেন্ট মাসেস অর ডিফারেন্ট মেটেরিয়াল, বব দুটো ডিফারেন্ট মাস বা ডিফারেন্ট মেটেরিয়ালে যদি নেওয়া হয়, দেয়ার টাইম পিরিয়ড উইল রিমেন সেম, টাইম পিরিয়ড সেম থাকবে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। হ্যাঁ হ্যাঁ, কে বললো? এই মাত্র এত চিল্লিয়ে চিল্লিয়ে বললাম মাসের উপর ডিপেন্ড করে না, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে না, এই যে ফর্মুলা, তাও বুঝলে না। এখানে মাস বলে কিছু বস্তু নেই, সেই লাইনটাই বললো একটু আগে যেটা বললাম, if we take two pendulums of equal length but with bobs of different masses or different material, their time periods will remain same, টাইমের উপর কোনো রকম ভাবে এফেক্ট পড়বে না। তখন ধরে বলে যাচ্ছি, একই লাইন। ক্লিয়ার? বোঝা গেছে না? এই বুঝতে পেরেছো?
The time period of oscillation does not depend on the extent of swing on either side, provide the swing is not too large. একটা মানে পেন্ডুলাম, ধরো পেন্ডুলামটা এরকম জায়গায় ছিল, তুমি একবার এরকম মোটামুটি এরকম জায়গা থেকে, এটা ধরো তোমার মেইন পজিশন ছিল, ও একটু এরকম ডিস্টেন্স থেকে তুমি ছেড়ে দিলে, এবার অসিলেট করবে। এবার তার পরের বার তুমি এটা ধরো মেইন পজিশন, তো সেম সেম পেন্ডুলাম, ধরো আরেকটু বাড়িয়ে দিলে, এখান থেকে অসিলেট করলে, টাইম পিরিয়ডে কোনো রকম চেঞ্জ আসবে না। কন্ডিশন ইজ সুইং ইজ নট টু লার্জ হওয়া যাবে না। এবার যদি এখানে নিয়ে চলে যাও, এখান থেকে যাও, তখন চেঞ্জ আসবে। মোটামুটি কিছুটা যদি চেঞ্জ হয় না, টাইমে কোনো চেঞ্জ হয় না, বুঝে গেছে? তাই বলেছে দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন ডাজ নট ডিপেন্ড অন দ্য এক্সটেন্ট অফ সুইং অন আইদার সাইড, ডিপেন্ড করছে না অন অ্যামপ্লিটিউড, মানে প্রোভাইডেড দ্য সুইং ইজ নট টু লার্জ, মানে অ্যামপ্লিটিউড এখানে আছে ফর্মুলা, অ্যামপ্লিটিউড বলে কিছু তো নেই, ডিপেন্ড করে না। তার মানে কন্ডিশন ইজ যদি সুইংটা খুব একটা লার্জ হলে হবে না। আচ্ছা, এক্সপ্রেশন ফর দ্য টাইম পিরিয়ড অফ দ্য সিম্পল পেন্ডুলাম, এইমাত্র বললাম টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম ইজ গিভেন বাই দ্য ফলোইং এক্সপ্রেশন, এইমাত্র তোমাদের দেখালাম। টি স্কোয়ার 4 পাই স্কোয়ার এল বাই জি কিভাবে আসলো বুঝতে পারলে? কারণ টি স্কোয়ার বাই এল ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ইকুয়াল বাই জি এর ইকুয়াল, ওখান থেকে এটা আসছে, তাই তো? ওয়ার টাইম পিরিয়ড টি, এল হচ্ছে এফেক্টিভ লেন্থ অফ পেন্ডুলাম, এল প্লাস আর, এই এলটা কি ওই এখানে শর্টে, আচ্ছা এফেক্টিভ লেন্থ এখানে স্মল এল দিয়েছে, ঠিক আছে? তাহলে এই এলটা কি স্ট্রিং এর লেন্থ, আরটা কি রেডিয়াস অফ দ্য বব, where L is the length of the string and R is the radius of the bob, ঠিক আছে? and G acceleration due to gravity, বুঝে গেছে না? এবার আসি at a given place sin G is constant, no, so since G is constant, এক মিনিট দাও, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা এটা ইউজ করি সেকেন্ড পেন্ডুলাম। at a given place since G, কথা বলতে পারো না, গলা মানে মুখ জড়িয়ে যায়, আমরা এটা ইউজ করি। since G is constant, the time period of pendulum of given length is constant, ঠিক আছে? বুঝে গেল? at a given place since G constant, মানে আমাদের আর্থে G constant, টাইম পিরিয়ডও তাই কি কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে না, পেন্ডুলাম সব জায়গায় সেম ভ্যালুই দেখাবে। দিস ইজ ওয়াই এ পেন্ডুলাম ক্যান বি ইউজড টু মেজার দ্য টাইম, এই জন্য পেন্ডুলাম আমরা ইউজ করি টাইম মেজার করার জন্য। ক্লিয়ার? সেকেন্ড পেন্ডুলাম, the pendulum of a clock which we use to note time in our houses, আমাদের যেটা বাড়িতে আমরা ইউজ করি, is a second pendulum, it takes 1 second in moving from one extreme to other extreme, মানে a থেকে b 1 সেকেন্ড টাইম নিচ্ছে, আবার b থেকে a 1 সেকেন্ড, টোটাল 2 সেকেন্ড টাইম নিচ্ছে, সো ইটস টাইম পিরিয়ড 2 সেকেন্ড, কমপ্লিট অসিলেশন হতে 2 সেকেন্ড টাইম নিচ্ছে, তাই একে সেকেন্ড পেন্ডুলাম বলা হয়। Thus a pendulum with a time period of oscillation equal to 2 seconds is known as second pendulum, ঠিক আছে? অসিলেশন 2 সেকেন্ড নিচ্ছে, তাই একে। The effective length of second pendulum at a place where G equal to 9.8 meter per second square, the average value is nearly 1 meter, ঠিক আছে? ভ্যালু পুট করে দেখবে, তার মানে আমরা কি কি জানছি, তোমার টি স্কোয়ার 4 পাই স্কোয়ার এল বাই জি, তো তাহলে আমি এবার ভ্যালু পুট করি, টি স্কোয়ার মানে কত পুট করব, টি স্কোয়ার মানে টি কত আসছে আমার কমপ্লিট অসিলেশন, 2 into 2 into 9.8, জি ওখানে মাল্টিপ্লাই হচ্ছে, ডিভাইডেড বাই 4 into 3.14 into 3.14, আসছে 1 এর কাছাকাছি, 1 মিটার আসছে। সব কটা আমি ক্যালকুলেট করে, তার মানে এখান থেকে আমি বের করে নিতে পারছি আমার লেন্থ কত হওয়া উচিত পেন্ডুলামের, স্ট্রিং এর। দেখবে যে আমাদের যে পেন্ডুলাম যা তৈরি হয় এখানে এরকমই থাকে,
বোঝা গেছে? যাও তুমি চলে যাও। বুঝতে পারলে? আমি কিন্তু সব কটা যা আছে করে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম প্রত্যেকটা ভ্যালু। 0.9939 মানে 1। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের A to Z থিওরি। এর বাইরে আর কিছু নেই। ক্লিয়ার? বোঝা গেছে? পেন্ডুলামে পড়া ধরবো, পড়ে আসবে কিন্তু। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো কনফিউশন আছে এরপরে? দাঁড়াও, কোনো কনফিউশন আছে? যাও চলে যাও। স্লোপ রাইজ বাই রান, রাইজ বাই রান, ওয়াই অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস, আর কিছুই নেই। স্লোপ এটুকু বুঝলেই হবে। আপাতত এটুকুতেই কাজ চালিয়ে দেবো। কোনো কনফিউশন আছে? বোঝা গেছে? স্বপ্নিল বুঝতে পেরেছো?